আমিরাতের জাহাজে ইরানের হামলা, প্রশান্ত মহাসাগর ছাড়ালো আমেরিকার রণতরী। দুর্বলতা ঢাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত? নদীর মতো বইছে জ্বলন্ত আগুনের লাভা, বিরল দৃশ্য দেখতে সাধারণ মানুষের ভিড়। কোথায় ঘটছে প্রকৃতির এ তাণ্ডব? ট্রাম্পের বিমান বদলের পেছনে মোসাদের চাল, ইরানকে ফাঁসাতে গিয়ে এবার ফাঁসছে কি ইসরায়েল? প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন রণতরী ইউএস জর্জ ওয়াশিংটন। ইরানে নতুন করে হামলার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। বিভিন্ন গণমাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা সত্ত্বেও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনা অমান্য করে সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয়। শর্ত না মানলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালী, হুঁশিয়ারি ইরানের। পাল্টা ইরানকে পুরো অঞ্চল থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে আমেরিকা। প্রশান্ত মহাসাগর খালি করে মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। তবে ইরানে নতুন করে হামলা নয়, বরং নিজেদের দুর্বলতা ঢাকতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে ৫,০০০ সেনা নিয়ে দীর্ঘদিন ধরে ভেসে বেড়ানো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জাহাজে মানসিক স্বাস্থ্য ও রসদ সংক্রান্ত সমস্যার খবর সামনে আসার পর প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। তবে মার্কিন প্রশাসন রণতরীতে সেনাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অস্বীকার করলেও তাদের নেওয়া পদক্ষেপ বলছে ভিন্ন কথা। ইরানের প্রতিরোধ আর কৌশলে ভেঙে চুরমার হচ্ছে মার্কিন পরাশক্তির দাম্ভিক অহংকার। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সংকটের বিষয়টি কেন লুকাচ্ছে মার্কিন প্রশাসন? এটা কি কোনো নয়া কৌশল নাকি ব্যর্থতা? সবচেয়ে বড় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সংকট গোপন রাখতে চেয়ে ব্যর্থ মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লেও স্বীকার করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার প্রশাসনের কেউই। কিন্তু সামনে এসেছে নতুন তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুসারে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করেছে। এরপর থেকে রণতরীটিকে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার সহ সিঙ্গাপুর প্রণালী পার হতে দেখা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে খালি করে রণতরীটি মধ্যপ্রাচ্যে নিয়ে এসে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের মতে পরাশক্তি তকমার অহংকার ধরে রাখতেই বিষয়টি গোপন করা হয়েছে। এটাই নতুন নয়, যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির কথা শুরু থেকেই লুকিয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে সময়ের সাথে বেরিয়ে আসছে থলের বেড়াল, স্পষ্ট হচ্ছে মার্কিন ক্ষয়ক্ষতির চিত্র, আর ফুটে উঠছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতার নতুন সমীকরণ। ইরানের কাছে পদে পদে অপদস্থ হয়েও হাকডাক কমছে না মার্কিন প্রশাসনের হর্তাকর্তাদের। হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষিতে ব্যর্থ হয়ে এবার নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেছেন আমেরিকা ইরানের উপর এমন ব্যবস্থা প্রয়োগ করতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন মার্কিন অর্থমন্ত্রী। এমনকি ইরানকে মোকাবেলা করতে বহুজাতিক অ্যাটাকিং ড্রোন টাস্ক ফোর্স ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাল মিলিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দাবি করেছেন ইরান অভিযানে মার্কিন প্রশাসনের নির্ধারিত দুটি লক্ষ্যই পূরণ হয়েছে। দাবি করেন মার্কিন প্রশাসন সফলভাবে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পেরেছে এবং জ্বালানির দাম সহনশীল রাখতে পেরেছে। ইরানের কৌশল আর বার্তা একটাই, তেহরানের শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মুখবের বলেন, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সুনির্দিষ্ট কৌশল হলো ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি পারস্য উপসাগরে তার মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা প্রমাণ করেছে। তার মতে এই অঞ্চলে একটি নতুন ব্যবস্থার জন্য সবচেয়ে টেকসই উপায় হলো ওয়াশিংটনের সামরিক গ্যারান্টি থেকে বেরিয়ে স্বাধীনভাবে হরমুজের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন। আমেরিকার যে কোনো কূটকৌশল বা ইরানের বিপক্ষে অর্থনৈতিক পদক্ষেপে আঞ্চলিক দেশগুলো সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদের সদস্যরা। এদিকে আইআরজিসির নির্দেশনা না মেনে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করায় সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে অত্যন্ত গোপনে এক খাবারের ট্রাকে করে সামরিক বিমানে সরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস এটিকে ইরানি গুপ্ত হত্যার হুমকি এড়ানোর পদক্ষেপ দাবি করলেও বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তেহরানের সাধারণ মানুষ। তাদের মতে এটি ইরানকে বলির পাঠা বানাতে ইসরায়েলি গোয়েন্দাদের সাজানো মনস্তাত্ত্বিক খেলা।
মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান থেকে ডোনাল্ড ট্রাম্পকে খাবারের ট্রাকে করে সরিয়ে নেওয়া হয় অন্য বিমানে। তুরস্কের আঙ্কারায় সম্প্রতি ঘটে যাওয়া নজিরবিহীন এমন নাটকীয়তার পেছনে অজুহাত দেয়া হয় ইরানি গুপ্ত হত্যার ষড়যন্ত্র। তবে এই ঘটনা প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েছেন তেহরানের সাধারণ মানুষ। তারা মনে করছেন এটি কোনো সত্যিকারের হুমকিই ছিল না, বরং এটি ছিল মার্কিন প্রেসিডেন্টকে কেন্দ্র করে ইরানকে ফাঁসানোর জন্য ইসরায়েলি গোয়েন্দাদের সাজানো এক ফাঁদ। কিন্তু ট্রাম্পের বিমান বদলকে কেন সন্দেহের চোখে দেখছেন তেহরানের বাসিন্দারা? আমার মনে হয় এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একটি মনস্তাত্ত্বিক খেলা। তারা এখন থেকেই মিডিয়ায় এমন এক পরিস্থিতি তৈরি করছে যাতে ভবিষ্যতে ট্রাম্পের কিছু হলে দায় পুরোটাই ইরানের ওপর চাপানো যায়। তারা যেন পরে বলতে পারে আমরা তো আগেই সাবধান করেছিলাম। তবে সত্যি যদি এমন কিছু ঘটে তারপরেও ইরানকে দোষ দেওয়ার সুযোগ নেই। নিজের মতামত বা আবেগে অন্য কেউ এই কাজ করতে পারে। অনেকেই মনে করে ট্রাম্পের মতো লোকেদের বেঁচে থাকা উচিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান বদলের বিষয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের দাবি ইরান গুপ্ত হত্যার মতো পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কা থেকেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে তেহরানে চিকিৎসা ক্ষেত্রে কর্মরত আবুল ফজল মোহাম্মদিয়ানের মতো অনেকে মনে করেন ট্রাম্পের অযৌক্তিক ভয় মূলত জায়নবাদী গোষ্ঠীর তৈরি। ইরানের এমন কোনো পদক্ষেপ নেয়ার হলে তাদের সামনে অন্য রাস্তাও ছিল বলে মনে করছেন এসব ইরানি। ডোনাল্ড ট্রাম্প মূলত নিজের মনের ভয় থেকেই এমনটা করেছেন, আর এই ভয় হয়তো তার উপর প্রভাব খাটানো জায়নিস্ট বা জায়নবাদী গোষ্ঠীগুলোই বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশ যদি সত্যিই কোনো পদক্ষেপ নিতে চাইতো তাহলে তো আমাদের সামনে আরও অনেক পথ খোলা ছিল। প্রতিবেশী কোনো দেশে অভিযান চালিয়ে আঞ্চলিক সম্পর্ক নষ্ট করার মতো কাজ অন্তত আমরা করতাম না। তুরস্কে প্রেসিডেন্ট ট্রাম্পের রহস্যময় বিমান বদল নিয়ে যুক্তরাষ্ট্র যে ব্যাখ্যাই দিক না কেন, তেহরানের জনসাধারণ বিষয়টিকে ইসরায়েলের রাজনৈতিক চাল হিসেবেই দেখছে। পাহাড় বেয়ে নামছে টকবগে লাভার আগুন, চারপাশে ছড়িয়ে পড়ছে ছাই পাথর, আর সেই ভয়ঙ্কর দৃশ্যের খুব কাছেই রোমাঞ্চের খোঁজে অভিযাত্রীরা। ইতালির মাউন্ট এটনার অগ্নুৎপাত ঘিরে প্রকৃতির তাণ্ডব আর মানুষের দুঃসাহসের বিরল দৃশ্য নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে আগ্নেয়গিরির টকবগে লাল আভা গড়িয়ে পড়ছে, সঙ্গে ছিটকে পড়ছে পাথর আর আগ্নেয় ছাই। এমন ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেই আতঙ্ক উপেক্ষা করে জ্বলন্ত লাভার কাছাকাছি চলে যাচ্ছেন একদল অভিযাত্রী। প্রকৃতির ভয়ঙ্কর রূপের সামনে মানুষের এমন দুঃসাহসিক উপস্থিতির ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। 12 আগস্ট ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনার অগ্নুৎপাত ঢাল বেয়ে নামতে থাকে লাল গরম লাভার প্রবাহ। একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন অংশ থেকে গড়িয়ে পড়ে পাথর ও আগ্নেয় ছাই। আর সে আগুন ছড়ার দৃশ্য দেখতে এবং ক্যামেরা বন্দী করতে লাভার প্রবাহের কাছাকাছি চলে যান কয়েকজন অভিযাত্রী। ভিডিওতে দেখা যায় আগ্নেয়গিরির ঢালে লাভা প্রবাহের খুব কাছে অবস্থান করছেন তারা। চারপাশে ছাই আর পাথর গড়িয়ে পড়লেও প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়িয়ে থাকেন অভিযাত্রীরা। তবে এই অগ্নুৎপাতের প্রভাব পড়েছে আকাশপথেও। ছাই ছড়িয়ে পড়ায় সিসিলি কাতানিয়া বিমানবন্দরে 12 আগস্ট ফের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ আকাশসীমায় বিধিনিষেধ বাড়ানোর ফলে ব্যাহত হয়েছে ভ্রমণ। গ্রীষ্মের ছুটির মৌসুমে এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। গেল সপ্তাহ থেকে নতুন করে আগ্নেয়গিরির তৎপরতা বাড়তে শুরু করে। বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ে পূর্ব সিসিলির বিভিন্ন এলাকায়। ফলে কয়েকদিন ধরে এই অঞ্চলের স্বাভাবিক জীবন ও যাতায়াতে প্রভাব পড়েছে। একদিকে আকাশে ছাইয়ের মেঘ, অন্যদিকে পাহাড় বেয়ে নেমে আসা আগুনের নদী, আর সে ভয়ঙ্কর দৃশ্যের একেবারে কাছেই মানুষের উপস্থিতি। মাউন্ট এটনার চলমান অগ্নুৎপাত যেন একই সঙ্গে প্রকৃতির তাণ্ডব আর মানুষের দুঃসাহসের এক বিরল দৃশ্য। তবে এই অগ্নুৎপাত সাময়িক ছাই ও লাভা প্রবাহ তৈরি করলেও এটি চূড়ার জ্বালামুখ কেন্দ্রিক হওয়ায় আশপাশের জনবসতির জন্য সাধারণত বড় কোনো বিপদের কারণ হয় না। পাকিস্তানে স্বাধীনতা দিবসের খুশি উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শুধু করাচিতেই অন্তত 96 জন আহত হয়েছেন। দেশের ভেতরে ও বাইরে অস্থির পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সামরিক ও বেসামরিক পর্যায়ের শীর্ষ নেতারা। আতশবাজি পুড়িয়ে আর ফাঁকা গুলি ছুড়ে 14 আগস্ট 79তম স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সার্ভিস ইধি থেকে জানানো হয়েছে এলোপাতারি গুলিতে আহত অন্তত 17 জন শিশু, 10 জন নারী এবং 59 জন পুরুষকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল
হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অন্তত 30 জনকে আটক করেছে পুলিশ। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আর জাতির উদ্দেশ্যে দেয়া বাণীতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সৌদি আরব আর তুরস্কের সাথে সদ্য সই হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ টেনে বলেছেন, এটি পাকিস্তানের ক্রমবর্ধমান অগ্রগতির বাস্তব প্রমাণ। দেশের ভৌগোলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব অটুট রাখতে সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে নৌমহড়া তদারক করার পর তিনি ইতরুপ দ্বীপের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের অতিরিক্ত মাখামাখি দেখে রাশিয়ার ধৈর্য বোধহয় শেষ সীমায় পৌঁছেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জাপানি প্রধানমন্ত্রীর চওড়া হাসি দেখে কড়া কোনো হুমকি দেননি ভ্লাদিমির পুতিন, বরং কৌশলী জবাব দিতে পেছনের দরজায় কড়া নেড়ে টোকিওর বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিলেন তিনি। দীর্ঘদিনের বিতর্কিত ভূখণ্ড কুরিল দ্বীপপুঞ্জে সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমবারের মতো কুরিল দ্বীপে সশরীরে হাজির হয়ে পুতিন বুঝিয়ে দিলেন খেলা এখন মস্কোর কোর্টে। 13 আগস্ট প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপে পৌঁছান পুতিন। এরপর সেখানকার স্থানীয় ইয়াসনি নামের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রদর্শন করেন তিনি। এছাড়াও তিনি দ্বীপের একটি স্থানীয় স্কুল এবং হাসপাতাল পরিদর্শনে যান। পুতিন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং শাখালিনের গভর্নরের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পুতিনের এই সফরের একদিন আগে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি কোরিয়ার উপদ্বীপের পূর্ব দিকের জলসীমার দিকে ছোড়া হয়। এই ঘটনার পরদিনই পুতিনের এই বিতর্কিত সফর উত্তাপ ছড়িয়েছে জাপানের রাজনীতিতে। এরই মধ্যে সামাজিক মাধ্যম এক্সে প্রতিবাদ জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। কড়া প্রতিবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রাজধানী টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ভূখণ্ডকে জাপানের একটি অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেন তাকাইচি। আমরা রুশ সরকারকে বারবার অনুরোধ করেছি যেন পুতিন উত্তরাঞ্চলীয় ভূখণ্ড সফর থেকে বিরত থাকেন। ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে এই ভূখণ্ড জাপানের একটি অংশ। রাশিয়ার প্রেসিডেন্টের এই সাম্প্রতিক সফর ভূখণ্ডটির বিষয়ে জাপানের ধারাবাহিক অবস্থানের পরিপন্থী। এটি জাপানি জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে জাপান রাশিয়া সম্পর্ক এক কঠিন অবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে জাপান সম্পর্ক উন্নত করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়েছে। তবে এই সফর জাপানে রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাবকে আরো বাড়িয়ে দেবে এবং দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের পথকে আরো কঠিন করে তুলবে। কুরিল দ্বীপপুঞ্জ হল প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা ভৌগোলিকভাবে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ এবং জাপানের উত্তর দিকের প্রধান দ্বীপ হোক্কাইদোর মধ্যবর্তী স্থানে প্রায় 1300 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পুরো দ্বীপপুঞ্জে 56টি দ্বীপ থাকলেও বিরোধ মূলত এর একেবারে দক্ষিণে থাকা 4টি দ্বীপ নিয়ে। দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে এই 4টি দক্ষিণ কুরিল দ্বীপের মালিকানা জাপানের হাতে ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ মুহূর্তে জাপানের আত্মসমর্পণের ঠিক আগে সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপগুলো আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেখানকার সমস্ত জাপানি অধিবাসীদের তাড়িয়ে দেয়। শীতকালে ওকটস্ক সাগর বরফে জমে গেলেও এই দ্বীপগুলোর আশেপাশের সামুদ্রিক রুট বরফমুক্ত থাকে, যা রাশিয়ার নৌবাহিনী ও সাবমেরিনগুলোকে বছরের যে কোনো সময় সরাসরি প্রশান্ত মহাসাগরে যাতায়াতের সুবিধা দেয়। রাশিয়া এই দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফলে জাপান ও যুক্তরাষ্ট্রের উপর নজরদারি রাখতে মস্কোর কাছে এই দ্বীপগুলোর অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান বলে মনে করছেন বিশ্লেষকেরা।